ক্লাসে সাজানো হয়েছে বেশ কয়েকটি টপিক নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব জারণ বিজারণ এবং জারক বিজারক নিয়ে, অর্থাৎ আমরা কিভাবে বুঝবো কোনো একটি রিঅ্যাকশনে কে জারক কে বিজারক। এরপরই আমাদের আরেকটি বিষয় থাকে জারণ বিজারণের সাথে, সেটি হচ্ছে জারণ মান বা অক্সিডেশন নাম্বার। সুতরাং আমরা এরপরে এই অক্সিডেশন নাম্বার বা জারণ মান নিয়ে আলোচনা করব। তারপরে সেকশনেই থাকবে আমাদের বিক্রিয়ায়, যখন আমরা কোনো একটি রিডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ বিক্রিয়া দেখব, তখন সেই বিক্রিয়ায় জারক কোনটি এবং বিজারক কোনটি তা আমরা শনাক্ত করার চেষ্টা করব। এরপরে চলে আসবে আমাদের জন্য খুবই ডিফিকাল্ট মনে হয় যে টপিকটি, সেটি হচ্ছে সমতাকরণ, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ আমরা করার চেষ্টা করব। এবং লাস্ট পার্ট থাকবে যেটি আমাদের অ্যাডমিশন টেস্টে মেইনলি পরীক্ষার সময় আসে, সেটি হচ্ছে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা। আমরা মনে করি যে এই চ্যাপ্টার থেকে বা এই অধ্যায় থেকে আমাদের অনেক কঠিন কঠিন অঙ্ক আসে, কিন্তু আমরা আজকে দেখার চেষ্টা করব যে কোনো একটি জেনারেল রুল ফলো করলেই আমরা যে কোনো গাণিতিক সমস্যা খুব সহজেই সমাধান করতে পারি। সুতরাং আর দেরি না, তোমরা তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দাও যে আজকে এই টপিকের উপর ক্লাস হচ্ছে। সুতরাং তোমরা শেয়ার করো তোমাদের আজকের এই লাইভ ক্লাসটি, যেন তোমার বন্ধুরাও এই লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে। দেখলাম তোমরা অলরেডি অনেকে কমেন্ট করতে শুরু করেছো, সুতরাং তোমরা থাকো আমাদের আজকে লাইভ ক্লাসের সাথে এবং ক্লিয়ার করে নাও তোমাদের এই ভয় বা শঙ্কা। সুতরাং আসো আমরা আজকে আমাদের টপিক শুরু করি। আমাদের প্রথম টপিক হচ্ছে জারণ বিজারণ এবং জারক ও বিজারক। প্রথমেই জারণ বিজারণ আমরা জারণ বিজারণ অনেক আগে থেকেই পড়ে এসেছি, অর্থাৎ আমাদের এসএসসি লেভেলেও আমরা দেখেছিলাম। প্রথমে জারণ বলতে আমরা কি বুঝি? আমরা আগের থেকে যেটা জানতাম, জারণ হচ্ছে অক্সিজেনের সংযোগ বা হাইড্রোজেনের অপসারণ, অর্থাৎ যেখানেই অক্সিজেনের সংযোগ হয় বা হাইড্রোজেনের অপসারণ হয় সেটি হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। এবং একইভাবে বিজারণ হচ্ছে ঠিক উল্টো ঘটনা, অর্থাৎ যে বিক্রিয়ায় অক্সিজেনের অপসারণ হয় বা হাইড্রোজেনের সংযোগ হয় সেটি হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া। এটি হচ্ছে আমাদের সনাতন পদ্ধতি, কিন্তু এই সনাতন পদ্ধতিতে আমরা এখন আর জারণ বিজারণ বিক্রিয়া বুঝি না বা আমরা এক্সপ্লেন করার চেষ্টাও করি না। আমরা চলে যাই আমাদের ইলেকট্রনীয় মতবাদে জারণ এবং বিজারণের সংজ্ঞায়। ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বলতে আমরা যেটা বুঝি তা হচ্ছে ইলেকট্রন বর্জন, অর্থাৎ যেই বিক্রিয়ায় ইলেকট্রন বর্জন করা হয় বা ইলেকট্রনের ত্যাগ হয় সেটি হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। যেমন উদাহরণস্বরূপ আমি যদি তোমাদেরকে বলতে চাই Fe2+, অর্থাৎ ফেরাস আয়ন যদি একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি উৎপন্ন করবে? Fe3+, অর্থাৎ ফেরিক আয়ন। এই বিক্রিয়ায় ফেরাস আয়ন একটি ইলেকট্রন দান করেছে বা বর্জন করেছে, তাই আমরা বলি এই বিক্রিয়াটি হচ্ছে একটি জারণ বিক্রিয়া। ঠিক একইভাবে বিজারণ বিক্রিয়া হচ্ছে জারণ বিক্রিয়ার ঠিক উল্টো, অর্থাৎ এই ক্ষেত্রে আমার ঘটবে ইলেকট্রন গ্রহণ, অর্থাৎ যে বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ করা হয় সেটি হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া বা রিডাকশন রিঅ্যাকশন। সেই অনুসারে আমরা বলতে পারি এই বিক্রিয়াটির ঠিক উল্টো বিক্রিয়া, অর্থাৎ যে ক্ষেত্রে ফেরিক আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে ফেরাস আয়নে পরিণত হয় সেই বিক্রিয়াটি হচ্ছে একটি বিজারণ বিক্রিয়া বা রিডাকশন রিঅ্যাকশন। সুতরাং এই হচ্ছে আমাদের জারণ এবং বিজারণ বিক্রিয়া। আশা করি তোমরা সবাই জানো এবং নিজেদের এই ধারণাকে ক্লিয়ার করতে পেরেছো যে কোনটি হচ্ছে জারণ বিক্রিয়া, কোনটি হচ্ছে বিজারণ বিক্রিয়া। তোমরা যদি কোনো কনফিউশন ফেস করো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। আমি চেষ্টা করব তোমাদের এই কনফিউশনগুলো দূর করার জন্য, এবং অবশ্যই শেয়ার করতে ভুলবে না। তোমরা জানিয়ে দাও যে আমাদের লাইভ ক্লাসটি শুরু হয়ে গিয়েছে, যেন তোমাদের বন্ধুরাও আমাদের এই ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে। সুতরাং আমরা দেখলাম এতক্ষণ জারণ বিজারণ বিক্রিয়া, অর্থাৎ জারণ এবং বিজারণ বিক্রিয়া কি তা। এখন আমরা দেখব জারক এবং বিজারক কি, অর্থাৎ কোন একটি বিক্রিয়া আমরা জারক বিজারক কিভাবে চিনব তা দেখার আগে আমরা দেখে নেই যে জারক বিজারক আসলে কি। জারক নামটি থেকেই প্রথমে বোঝা যায় যে সে আসলে জারণ ঘটায়, অর্থাৎ কোনো একটি বিক্রিয়ায় কোনো একটি রিডক্স রিঅ্যাকশনে যেই কেমিক্যাল কম্পাউন্ড বা রাসায়নিক যৌগ জারণ ঘটায় সেই হচ্ছে জারক। এখন যদি বিক্রিয়াটিতে ওই পদার্থটি জারণ ঘটায় তাহলে সে নিজে বিজারিত হবে।
আর একটু আগে আমরা শিখে আসলাম বিজারিত হওয়া বা বিজারণ বিক্রিয়া মানে হচ্ছে ইলেকট্রনের গ্রহণ, অর্থাৎ এই ক্ষেত্রে সে ইলেকট্রন গ্রহণ করতেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে জারক কোনো একটি রিডাক্স রিয়াকশনে নিজে বিজারিত হয় এবং ইলেকট্রন গ্রহণ করে। যদি সে ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার জারণ মান বা অক্সিডেশন নাম্বারের কি হবে, অর্থাৎ অক্সিডেশন নাম্বার বাড়বে নাকি কমবে? তোমাদের কি মনে হয়, যদি জারক ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি অক্সিডেশন নাম্বার বাড়বে নাকি কমবে? তোমাদের যদি মনে হয় অক্সিডেশন নাম্বার বাড়বে তাহলে কমেন্ট সেকশনে করো বাড়বে, আর যদি তোমাদের মনে হয় অক্সিডেশন নাম্বারটি কমবে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো যে অক্সিডেশন নাম্বার কমবে। আসো আমরা দেখি যে আসলে জারক যখন ইলেকট্রন গ্রহণ করে তখন অক্সিডেশন নাম্বার বাড়ে নাকি কমে। ইলেকট্রন নেগেটিভ চার্জ যুক্ত, সুতরাং সে যদি আমার ইলেকট্রন গ্রহণ করে তাহলে নেগেটিভ চার্জ যুক্ত হবে, অর্থাৎ অক্সিডেশন নাম্বার কমবে। সুতরাং আমরা তাহলে বলতে পারি কোনো একটা বিক্রিয়া জারক হচ্ছে সেই যে জারণ ঘটায়, নিজে বিজারিত হয়, ইলেকট্রন গ্রহণ করে এবং তার অক্সিডেশন নাম্বার হ্রাস পায়। ঠিক একইভাবে বিজারক হচ্ছে ঠিক তার উল্টো ঘটনা, অর্থাৎ বিজারক হচ্ছে বিক্রিয়ায় বিজারণ ঘটাবে, নিজে জারিত হবে, ইলেকট্রন এই ক্ষেত্রে সে দান করবে যেহেতু সে জারিত হচ্ছে। এবং একটু আগে আমরা দেখে আসলাম জারণ বিক্রিয়া মানে হচ্ছে ইলেকট্রনের দান বা বর্জন, এবং যখন সে ইলেকট্রন দান করবে তখন তার অক্সিডেশন নাম্বার বা জারণ মান বাড়বে। সুতরাং এইভাবেই আমরা কোনো একটি বিক্রিয়ায় চিনতে পারি কে আসলে জারক, কে বিজারক। তাহলে আমরা যদি জারক বিজারকের এই ধারণাটি বুঝতে পারি তাহলে আসো আমরা এখানে একটি এক্সাম্পল দেখি এবং এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি জারক বিজারক আমরা বিক্রিয়ায় কিভাবে বুঝতে পারবো। বিক্রিয়াটি তোমাদের সকলের পরিচিত, KMnO4 অম্লীয় মাধ্যমে FeSO4 এর সাথে বা ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করে। প্রথমেই তোমাদের সবার কাছে আমার প্রশ্ন, KMnO4 এর নাম কি? তোমরা সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকো যে KMnO4 এর নাম কি। এখন KMnO4 তোমরা সবাই কমেন্ট করতে থাকবে যে KMnO4 এর নাম কি। এর মধ্যে আমরা দেখে নেই কে আসলে এখানে জারক, কে বিজারক, অর্থাৎ KMnO4 এবং ফেরাস সালফেটের মধ্যে কে আমাদের জারক, কে বিজারক। KMnO4 এর মধ্যে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7 এবং ফেরাস সালফেটে আয়রনের জারণ মান হচ্ছে +2। যখন আমাদের বিক্রিয়াটা হয়ে যায় তখন আমার উৎপন্ন হয় ম্যাঙ্গানিজ সালফেট এবং ফেরিক সালফেট, যেখানে ম্যাঙ্গানিজ সালফেটে ম্যাঙ্গানিজের জারণ মান +2 এবং ফেরিক সালফেটে আয়রনের জারণ মান হচ্ছে +3। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যা তোমরা অলরেডি অনেকেই কমেন্ট করতে শুরু করেছো যে এর নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ মান ছিল +7, সে হয়ে গেছে +2। তার মানে এই ক্ষেত্রে তার জারণ মান কি বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে? এই ক্ষেত্রে তার জারণ মান হ্রাস পেয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আমার KMnO4 হচ্ছে জারক। ঠিক একইভাবে যদি আমরা চিন্তা করি ফেরাস সালফেট, তার জারণ মান ছিল +2, আবার প্রোডাক্টে তার জারণ মান হয়ে গেছে +3, অর্থাৎ তার অক্সিডেশন নাম্বার বেড়ে গিয়েছে। এবং একটু আগে আমরা দেখলাম যদি অক্সিডেশন নাম্বার বাড়ে তাহলে আমি তাকে কি বলবো? আমি তাকে বলবো সে হচ্ছে একটি বিজারক। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে আমরা বের করতে পারি কোন একটি বিক্রিয়ায় কে জারক এবং কে বিজারক। আসো আমরা এবার দেখার চেষ্টা করি যে আরো দুইটি রিঅ্যাকশনের মাধ্যমে যে আমরা কিভাবে বুঝতে পারবো কোন একটি বিক্রিয়ায় কে জারক এবং কে বিজারক। এখানে আমাদের আরো দুটি বিক্রিয়া দেয়া আছে, SnO2 প্লাস কার্বন, তারা বিক্রিয়া করে উৎপন্ন করছে টিন এবং কার্বন মনোক্সাইড। তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন যে SnO2 তে Sn বা টিন এর জারণ মান কত? তোমরা সবাই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকো যে SnO2 তে আমার Sn বা টিন এর জারণ মান কত। নিশ্চয়ই তোমরা একটু আগে দেখতে পেরেছো যে কিভাবে আমরা বের করব। সেটা হচ্ছে SnO2 তে Sn এর জারণ মান হচ্ছে +4 এবং এই ক্ষেত্রে তার জারণ মান হচ্ছে টিনের 0। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে SnO2 যেখানে যার জারণ মান +4 উৎপন্ন করছে টিন যার জারণ মান 0, অর্থাৎ এই ক্ষেত্রে আমার জারণ মান হ্রাস পেয়েছে।
জারণ মান হ্রাস কিভাবে পাবে? যদি সে ইলেকট্রন গ্রহণ করে, আর ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে তার বিজারণ হয়েছে, আর তার বিজারণ হয়েছে মানে হচ্ছে সে একটি জারক। ঠিক একইভাবে যদি আমি কার্বনের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে কার্বনের ক্ষেত্রে এখানে জারণ মান হচ্ছে 0, কার্বন মনোক্সাইডে কার্বনের জারণ মান হচ্ছে +2, সুতরাং এই ক্ষেত্রে তার জারণ মান কি বৃদ্ধি পেয়েছে। জারণ মান বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ইলেকট্রন সে দান করেছে, অর্থাৎ তার জারণ হয়েছে, সুতরাং সে একটি বিজারক। এভাবে আমরা কোনো একটি বিক্রিয়ায় কে জারক কে বিজারক তা বের করতে পারি। এখন তোমাদের অনেকেরই কনফিউশন একটা আসতে পারে কিভাবে আমরা এই জারণ মান বের করব। তাহলে আসো আমাদের লাস্ট যে এক্সাম্পলটি সেটি করার আগে আমরা একটু দেখে নেই যে কিভাবে আমরা জারণ মান বের করব, তা একটু শিখে নিই। কারণ আমাদের অনেকেরই একটু প্রবলেম আছে যে কিভাবে আমরা জারণ মান বের করব তা আমরা এখনো জানি না। সুতরাং আমরা আগে জারণ মান নির্ণয় করা শিখি, দেন আমরা আমাদের এই লাস্ট এক্সাম্পলটি করব যে এই ক্ষেত্রে কার্বন মনোক্সাইড এবং I2O5 এই দুইয়ের মধ্যে কে আমাদের জারক কে বিজারক। তাহলে আসো যে বিষয়টি আমি বললাম যে জারণ মান কিভাবে আমরা বের করব তা একটু শিখে নিই। প্রথমে আমাদের জানা একটি উদাহরণ, তার মাধ্যমে আমরা শুরু করি। H2SO4 বা সালফিউরিক অ্যাসিড, এর মধ্যে সালফারের জারণ মান কত? নিশ্চয়ই আমরা উত্তরটি জানি, তবু আমরা জানা একটি উদাহরণের মাধ্যমে এটি একটু শিখে নিই যে আমরা কিভাবে জারণ মান বের করব। এই ক্ষেত্রে হাইড্রোজেন তার জারণ মান ফিক্সড +1, অক্সিজেন তার জারণ মানও ফিক্সড -2। এখন আমরা দেখতে পাচ্ছি সালফিউরিক অ্যাসিড, এটির নেট কি কোনো চার্জ আছে নাকি নেই? তোমাদের যদি মনে হয় নেট চার্জ নেই তাহলে লিখো নেই, আর যদি মনে হয় নেট চার্জ আছে তাহলে তোমরা লিখো আছে। আমাদের সালফিউরিক অ্যাসিডে জারণ মান কত তা বের করার জন্য আমাদের এই বিষয়টি জানতে হবে যে এটি কি একটি নিরপেক্ষ কম্পাউন্ড, অর্থাৎ এর কি কোনো নেট চার্জ আছে কি নেই। তোমাদের যদি মনে হয় আছে তাহলে তোমরা লিখো আছে, আর যদি মনে হয় নেই তাহলে তোমরা কমেন্ট করো যে এর কোনো নেট চার্জ নেই। অলরেডি দেখলাম হাবিব সে কমেন্ট করেছে যে নেই, রানা তুমিও কমেন্ট করেছো নেই, এরকম অনেকেই কমেন্ট করছো যে এখানে তার জারণ মান নেই, সরি নেট চার্জ নেই। আসলে কথাটি সত্য, এটি একটি নিরপেক্ষ কম্পাউন্ড, এর কোনো নেট চার্জ নেই। এখন আমরা যদি চিন্তা করি হাইড্রোজেনের জারণ মান +1, অক্সিজেনের জারণ মান -2, আমরা যদি ধরে নেই সালফারের জারণ মান x, তাহলে আমরা কি পাই? আমরা দেখব যতগুলো পরমাণু আছে সবগুলোর যে চার্জ তার যোগফল হবে 0, যেহেতু এর নেট চার্জ 0। অর্থাৎ আমি বলতে পারি যেহেতু হাইড্রোজেন এখানে দুইটি আছে, সুতরাং +1 × 2 প্লাস সালফার একটি আছে যার জারণ মান আমরা ধরে নিয়েছি x, সুতরাং x × 1 প্লাস অক্সিজেন আছে 4টি যার প্রতিটি জারণ মান -2 -2 × 4, এর টোটাল চার্জের যোগফল হবে 0, কারণ আমার সালফিউরিক অ্যাসিড একটি নিরপেক্ষ কম্পাউন্ড বা প্রশম যৌগ। একজন প্রশ্ন করেছো নেট চার্জ মানে কি? নেট চার্জ মানে হচ্ছে টোটাল চার্জ বা সবগুলো চার্জের যোগফল। যেমন এই ক্ষেত্রে আমি সবগুলো চার্জ যোগ করেছি। সালফিউরিক অ্যাসিড একটি নিরপেক্ষ কম্পাউন্ড, তাই তার নেট চার্জ বা চার্জের যোগফল 0। তাহলে আমি যদি এই ক্ষেত্রে ক্যালকুলেট করি তাহলে আমি যা পাই x = +6, যা অলরেডি তোমরা অনেকেই অ্যান্সার করে ফেলেছো যে সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান হচ্ছে +6। এখন আমরা তাহলে নেক্সট যে কম্পাউন্ড K2Cr2O7, এর কেন্দ্রীয় পরমাণু ক্রোমিয়াম এর জারণ মান বের করার চেষ্টা করব। এখানে পটাশিয়ামের জারণ মান +1, অক্সিজেনের জারণ মান -2, এই দুইটা ফিক্সড। আমরা বের করব ক্রোমিয়ামের জারণ মান, আমরা ধরে নিলাম x। যেহেতু আবারও পটাশিয়াম ডাইক্রোমেট একটি প্রশম যৌগ বা নিরপেক্ষ যৌগ এবং যার নেট চার্জ 0, সুতরাং এর ক্ষেত্রে আমরা সালফিউরিক অ্যাসিডের এই ধারণাটি অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ লিখতে পারি +1 × 2 প্লাস x প্লাস -2 × 7 = 0। সো এখান থেকে যদি আমি x গণনা করি, এখানে যেহেতু আমি x × 2 দিব, যেহেতু ক্রোমিয়াম দুইটি আছে, সুতরাং আমি বলতে পারি 2x = 12। তাহলে আমাদের x হয়ে যাচ্ছে +6। সুতরাং এই ক্ষেত্রেও আমার ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +6।
আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন আমার +6 হয়েছে। 2টি ক্রোমিয়ামের জন্য হচ্ছে 12, তাহলে একটি ক্রোমিয়ামের জন্য হচ্ছে আমার জারণ মান +6। আসো আমরা 3 নম্বর এক্সাম্পলটি দেখি এবং এর মাধ্যমে আমরা শেষ করি আমাদের জারণ মান নির্ণয়ের এই প্রক্রিয়া। H2C2O4, H2C2O4 এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কার্বনের জারণ মান কত? আবারও এই ক্ষেত্রে আমার হাইড্রোজেন +1, অক্সিজেন -2 এবং আমি ধরে নিলাম কার্বনের হচ্ছে X। তাহলে যদি আমি আবারও ধরে নিই যে এটি হচ্ছে একটি প্রশম যৌগ যার নেট চার্জ হচ্ছে 0, তাহলে এর ক্ষেত্রে হবে +1 × 2 প্লাস X × 2, যেহেতু কার্বন 2টি আছে, প্লাস -2 × 4 = 0। তাহলে আমি এখান থেকে পাচ্ছি 2x = 6। তাহলে আমি বলতে পারি আমার 2টি কার্বনের জন্য আমার জারণ মান হচ্ছে 6। তাহলে একটি কার্বনের জন্য কত হবে? তোমরা অলরেডি আনসার করতে শুরু করেছো, খুবই ভালো। মিরাজ, নাইম তোমরা অলরেডি আনসার করতে শুরু করেছো যে এই ক্ষেত্রে প্রতিটি কার্বনের জারণ মান হবে +3। তাহলে এই 3টি ক্ষেত্রে আমরা দেখলাম 3টি প্রশম যৌগ যাদের নেট চার্জ 0, তাদের ক্ষেত্রে আমরা কিভাবে জারণ মান বের করি। তাহলে আসো আমাদের লাস্ট যে এক্সাম্পল কার্বনেট, তার ক্ষেত্রে আমরা কিভাবে কার্বনের জারণ মান বের করব তা আমরা আসলে একটু দেখে নিই। তোমরা একজন প্রশ্ন করেছো যে আমরা কিভাবে বুঝবো কার জারণ মান ফিক্সড এবং কার জারণ মান ফিক্সড না বা পরিবর্তনশীল। নিশ্চয়ই তোমরা অনেকেই জানো যে হাইড্রোজেন, অক্সিজেন সব ক্ষেত্রে যে কোনো যৌগের ক্ষেত্রে আমরা দেখি তার জারণ মান হাইড্রোজেনের ক্ষেত্রে +1 হয়, অক্সিজেনের ক্ষেত্রে -2 হয়। এগুলো আসলে তুমি যখন ব্যবহার করতে থাকবে বা তোমাদের ইকুয়েশন বের করতে থাকবে তোমরা অটোমেটিক্যালি জেনে যাবে। আরও ভালো উপায় হচ্ছে ডি ব্লক মৌল বা পি ব্লক মৌল, কার্বন, সালফার তারা পি ব্লক মৌল, ক্রোমিয়াম তারা ডি ব্লক মৌল। এই মৌলগুলো PD, এই ব্লক মৌলগুলো মূলত দেখা যায় যে তারা পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। আরও যদি ভালোভাবে বলি, দেখা যাবে বিভিন্ন মৌল যাদের ফাঁকা ডি অরবিটাল আছে তাদের ক্ষেত্রে আমরা পরিবর্তনশীল জারণ মান দেখতে পাই। হাইড্রোজেন, অক্সিজেন তাদের ক্ষেত্রে ফাঁকা ডি অরবিটালের অস্তিত্ব নেই, ফলে তারা পরিবর্তনশীল জারণ মানও প্রদর্শন করে না। সো আসো আমরা আসলে দেখে নিই যে কথাটি বলছিলাম যে কার্বনের জারণ মান কত। অলরেডি তোমরা অনেকেই আনসার করে ফেলেছো, যারা এখনো আনসার করোনি তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানে অক্সিজেনের হচ্ছে -2 এবং কার্বনের আছে 2-, অর্থাৎ এটি একটি অ্যানায়ন। তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে? এই ক্ষেত্রে কার্বন আছে একটি, সুতরাং X × 1, প্লাস অক্সিজেন আছে 3টি, সুতরাং -2 × 3। এর যোগফল হবে আমার টোটাল চার্জের সমান, অর্থাৎ -2। এখন যদি আমি ক্যালকুলেট করি, x will be equals to -2 + 6, অর্থাৎ তোমরা যে উত্তরটি করলে সেই উত্তরটি সবারই সঠিক হয়েছে, অর্থাৎ +4। সুতরাং কার্বনের জারণ মান হচ্ছে +4। সুতরাং আশা করি সবাই বের করতে পেরেছি বা বুঝতে পেরেছি কিভাবে আমরা কোনো একটি যৌগে জারণ মান কত তা কিভাবে বের করব, আমরা সবাই বুঝতে পেরেছি। তোমাদের যদি তবুও কারো কোনো কনফিউশন থেকে থাকে তোমরা অবশ্যই প্রশ্ন করতে ভুলবে না। আমাদের কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে থাকো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তাহলে আসো আমাদের যে লাস্ট আমি একটা ইকুয়েশনের কথা বলেছিলাম যে এই ইকুয়েশনে আমি কিভাবে বের করব যে কার্বন মনোক্সাইড এবং আয়োডিন পেন্টক্সাইডের মধ্যে কে আসলে আমার জারক এবং কে বিজারক, তা আমি কিভাবে বের করব। কার্বন মনোক্সাইড, এখানে অক্সিজেনের জারণ মান -2, সুতরাং কার্বনের জারণ মান হচ্ছে +2 এবং এই ক্ষেত্রে আমার কার্বনের জারণ মান হচ্ছে +4। আশা করি তোমরা সবাই এই জিনিসটি বুঝতে পেরেছো। আয়োডিন, এই ক্ষেত্রে আয়োডিনের জারণ মান হচ্ছে +5 এবং এই ক্ষেত্রে আয়োডিন জারণ মান হচ্ছে 0। তাহলে আমি এখানে খুব সহজেই দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে কার্বন মনোক্সাইডের জারণ মান +2 থেকে +4 হয়েছে, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। আর এই ক্ষেত্রে আয়োডিন পেন্টক্সাইডে আয়োডিনের জারণ মান হ্রাস পেয়েছে। সুতরাং আমি তাহলে বলতে পারি কার্বন মনোক্সাইডের জারণ মান যেহেতু বৃদ্ধি পেয়েছে সুতরাং সেই ইলেকট্রন দান করেছে, আর আয়োডিন পেন্টক্সাইড এই দানকৃত ইলেকট্রন গ্রহণ করেছে। সুতরাং এর হয়েছে জারণ আর আয়োডিন পেন্টক্সাইডের হয়েছে বিজারণ। তাহলে কার্বন মনোক্সাইড কি? কার্বন মনোক্সাইড হচ্ছে এই ক্ষেত্রে আমার বিজারক আর আয়োডিন পেন্টক্সাইড হচ্ছে এই ক্ষেত্রে আমার জারক। সুতরাং নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো তাহলে আমরা কিভাবে বের করি কোনো একটি বিক্রিয়ায়
কে জারক কে বিজারক। তোমাদের সবার সুবিধার জন্য আমি এই বিষয়টি আরেকবার রিপিট করছি। কার্বন মনোক্সাইড আয়োডিন পেন্টক্সাইডের মধ্যে কে জারক কে বিজারক, এই জন্য আমি সবার প্রথমে যে কাজটি করব তাদের জারণ মান বের করব। এক্ষেত্রে +2 +4, সুতরাং জারণ মান বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ইলেকট্রনের দান হয়েছে, যেটি একটি জারণ প্রক্রিয়া। যেহেতু সে জারিত হয়েছে সুতরাং সে একটি বিজারক। অন্যদিকে আয়োডিন পেন্টক্সাইড, তার জারণ মান ছিল +5, হয়ে গিয়েছে 0, অর্থাৎ জারণ মান হ্রাস পেয়েছে, ইলেকট্রনের গ্রহণ হয়েছে, সুতরাং প্রক্রিয়াটি একটি বিজারণ প্রক্রিয়া। সুতরাং আয়োডিন পেন্টক্সাইড এই বিক্রিয়ায় একটি জারক। আশা করি সবাই তাহলে বুঝতে পেরেছ কিভাবে আমরা কোনো একটি বিক্রিয়ায় বের করব জারক এবং বিজারক। সুতরাং আমরা তাহলে চলে গেলাম আমাদের জারণ বিজারণ, জারক বিজারক এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবার তাহলে আসো আমরা দেখার চেষ্টা করি কিভাবে আমরা কোনো একটি জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করব। অর্থাৎ আমরা জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ এখন শেখার চেষ্টা করব। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, এবং তোমাদের যদি মনে হয় এই ক্লাসটি তোমার বন্ধুদের উপকারে আসতে পারবে তাহলে তোমার ওই বন্ধুদের উপকারের জন্য তুমি এই ভিডিওটি তাদের কাছে ছড়িয়ে দাও, যেন তারাও আমাদের এই ক্লাসটি করতে পারে এবং তাদের কোনো প্রবলেম যদি এই টপিকে থাকে অর্থাৎ অক্সিডেশন রিডাকশনে যদি তাদের কোনো প্রবলেম থেকে থাকে যেন তারা তাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারে। সুতরাং তাদের কাছে এই ভিডিওটি তোমরা পৌঁছিয়ে দাও। সুতরাং চলো এখন আমরা আমাদের নেক্সট টপিক নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। আসো আমরা দেখার চেষ্টা করি কিভাবে আমরা জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করতে পারি। জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণের আগে আমি কিছু কথা বলতে চাই যে এই সমতাকরণের জন্য আমাদের কি কি জিনিস একটু খেয়াল রাখতে হবে। জারণ বিজারণ বিক্রিয়া যখন আমি করতে যাব বা সমতাকরণ করতে যাব, আমাকে জানতে হবে যে এই বিক্রিয়ক বিক্রিয়া করার পর যেই যৌগ উৎপন্ন করবে তাতে তার জারণ মান কত, এটি আমাকে জানতে হবে। আমি লজিক অ্যাপ্লাই করে এটা পারবো না, এটা আমাকে জানতে হবে। আবারও এই বিক্রিয়ায় এই বিক্রিয়কটি বিক্রিয়া করার পর কি উৎপন্ন করবে তাতে তার জারণ মান কত তাও আমাকে জানতে হবে। আমি এটা লজিক অ্যাপ্লাই করে পারবো না। আমি এই বিষয়টি একটু বোঝানোর জন্য তোমাদের একটু বইয়ের রেফারেন্স নেব। এই বইটি হচ্ছে হাজারি এবং নাগ স্যারের 2014 সালের একটি বই, এবং এই বইতে দ্বিতীয় পত্রের যে একটি অধ্যায় আছে যা পরিমাণগত রসায়ন, তার সারণী নাম্বার 3.1 এর আমি একটু তোমাদের রেফারেন্স দিচ্ছি। এখানে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে জারক বিজারক দেয়া থাকে, এবং এই চার্টটিতে জারক বিজারক যে কন্ডিশনে বিক্রিয়া করে তখন তারা বিক্রিয়া শেষে কি উৎপন্ন করে সেটি চার্টের মধ্যে দেয়া আছে। নিশ্চয়ই তোমরা এই চার্টটি সম্পর্কে সবাই জানো। সুতরাং সবাইকে এই চার্টটি মনে রাখতে হবে। এই চার্টটি মনে না রাখলে তোমরা সমতাকরণটি করতে পারবে না। সুতরাং এটি হচ্ছে কন্ডিশন তোমাদেরকে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণের জন্য, যে কোনো একটি জারক বিক্রিয়া করে কি উৎপন্ন করে এটা আমাকে জানতে হবে, আমি লজিক অ্যাপ্লাই করে পারবো না। ঠিক একইভাবে কোনো একটি বিজারক বিক্রিয়া করে কি উৎপন্ন করবে সেটিও আমাকে জানতে হবে, এটি লজিক অ্যাপ্লাই করে পারা যাবে না। সুতরাং তোমরা আজকেই ক্লাস শেষে সবাই বইটি খুলবে এবং এই চার্টটি পড়ে নেবে, যেন আমরা সবাই জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করতে পারি। আমি মনে করি তোমরা সবাই এই চার্টটি এবার পারো। তাহলে আমরা এবার চলে যাই কিভাবে আমরা জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করতে পারবো তাতে। এই ক্ষেত্রে আমাদের প্রথম বিক্রিয়াটি হচ্ছে SnO2, সেটি কার্বনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে টিন বা স্টেনাম এবং কার্বন মনোক্সাইড। এই ক্ষেত্রে এইমাত্রই আমরা শিখে এসেছি কিভাবে আমরা জারণ মান বের করি। এই ক্ষেত্রে টিনের জারণ মান হচ্ছে +4, কার্বনের হচ্ছে 0, এই ক্ষেত্রে টিনের হচ্ছে 0 এবং কার্বন মনোক্সাইডে কার্বনের হচ্ছে +2। এই ক্ষেত্রে দর্শক আয়ন হচ্ছে আমাদের অক্সাইড আয়ন, কারণ অক্সাইড আয়ন এখানে ইলেকট্রন আদান প্রদানে কোনোই কাজ করে না। এক্ষেত্রে অক্সাইড আয়নকে বলা হয় দর্শক আয়ন। তাহলে আসো আমরা সমতাকরণ কিভাবে করব তা শিখে নিই। প্রথমেই নিশ্চয়ই তোমরা জানো যে আমাদেরকে অর্ধ বিক্রিয়ার মাধ্যমে আমরা সমতাকরণ করতে পারি। এখানে প্রথমে আমি লিখলাম বিজারণ অর্ধ বিক্রিয়া, আমি সংক্ষেপে লিখেছি যেহেতু আমাদের জায়গার একটু স্বল্পতা। বিজারণ অর্ধ বিক্রিয়া এবং তারপর হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। আমাদেরকে ফার্স্টে জানতে হবে কে জারক কে বিজারক।
নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কে জারক এবং কে বিজারক, কারণ এই ক্ষেত্রে আমার টিন হচ্ছে +4 থেকে 0-তে চলে যায়, অর্থাৎ তার জারণ মান হ্রাস পায়, সে ইলেকট্রন গ্রহণ করে, সে একটি জারক। আর এই ক্ষেত্রে কার্বন হচ্ছে আমার বিজারক। সুতরাং এই ক্ষেত্রে টিন হচ্ছে আমার, যেহেতু সে জারক, সে বিজারণ অর্ধবিক্রিয়ায় অংশগ্রহণ করবে, আর কার্বন আমার জারণ অর্ধবিক্রিয়ায় অংশগ্রহণ করবে। টিন যার জারণ মান হচ্ছে +4, সে কিভাবে 0-তে চলে যাবে, অর্থাৎ তার জারণ মান কিভাবে 0 হবে? তখনই তার জারণ মান 0 হবে যদি সে 4টি ইলেকট্রন গ্রহণ করে। সুতরাং টিন যার জারণ মান +4, সে 4টি ইলেকট্রন গ্রহণ করে টিন উৎপন্ন করলো যার জারণ মান 0। এখন জারণ অর্ধবিক্রিয়ায় এই গ্রহণকৃত ইলেকট্রন সে কিভাবে গ্রহণ করতে পারবে? যদি এই কার্বন আমার ইলেকট্রন দান করে। কার্বন 2টি ইলেকট্রন দান করে উৎপন্ন করে কার্বন 2+, যা আমার প্রোডাক্টে তার জারণ মান। কিন্তু একটু চিন্তা করো, এখানে দান করলো 2টা ইলেকট্রন, কিন্তু গ্রহণ হচ্ছে 4টা ইলেকট্রন। এটা তো হতে পারে না। কোনো একটি বিজারক যতগুলো ইলেকট্রন দান করবে ততগুলো ইলেকট্রনই বিজারক গ্রহণ করতে পারে। সুতরাং এই ক্ষেত্রে সে 2টা ইলেকট্রন দান করলে আমার বিক্রিয়াটি হবে না। সুতরাং ইলেকট্রনের সমতাকরণের জন্য আমাকে যে কাজটি করতে হবে, এই বিক্রিয়াটিকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমার হবে 2 কার্বন 4টা ইলেকট্রন ত্যাগ করবে, উৎপন্ন করবে 2টা কার্বন 2+। আমি যদি বিজারণ অর্ধবিক্রিয়া এবং জারণ অর্ধবিক্রিয়া যোগ করি তাহলে আমি কি পাই? আমি পাই হচ্ছে টিন 4+ প্লাস 2 কার্বন বিক্রিয়া করে উৎপন্ন করছে আমার টিন, যার জারণ মান 0, প্লাস 2 কার্বন 2+। এখন যদি আমি আমার দর্শক আয়নগুলো অ্যাড করে ফেলি তাহলে আমি কি পাবো? আমার টোটাল রিঅ্যাকশনটা হবে SnO2 প্লাস 2 কার্বন, তারা বিক্রিয়া করে উৎপন্ন করছে Sn প্লাস 2 কার্বন মনোক্সাইড। এভাবে আমরা বিজারণ অর্ধবিক্রিয়া এবং জারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে সমতাকরণ করতে পারি। তোমাদের যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে বা কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। আবারও তাহলে আসো আমরা তাহলে আমাদের সেকেন্ড যে কোশ্চেনটা, আমাদের এই সেকেন্ড কোশ্চেনে সমতাকরণ করতে থাকি। অর্থাৎ কার্বন মনোক্সাইড আয়োডিন পেন্টোক্সাইডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে কার্বন ডাইঅক্সাইড প্লাস আয়োডিন। এই বিক্রিয়ায় আবারও আমাকে তাহলে কি দেখতে হবে? যে কে আমার জারক, কে বিজারক, কে জারণ অর্ধবিক্রিয়া এবং কে বিজারণ অর্ধবিক্রিয়া অংশগ্রহণ করছে। কার্বন মনোক্সাইড +2, কার্বন ডাইঅক্সাইড +4। সুতরাং এই ক্ষেত্রে তার জারণ মান বৃদ্ধি পেয়েছে। জারণ মান বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে সে বিজারক এবং সে অংশগ্রহণ করবে জারণ অর্ধবিক্রিয়ায়। C2+, যদি C4+ যেতে হয় তাহলে তাকে 2টা ইলেকট্রন দান করতে হবে, উৎপন্ন করবে C4+। আবার I2O5, এই ক্ষেত্রে আয়োডিনের জারণ মান হচ্ছে +5, এই ক্ষেত্রে হচ্ছে 0। সুতরাং সে একটি, যেহেতু তার জারণ মান হ্রাস পাচ্ছে, জারণ মান হ্রাস পাওয়ার মানে হচ্ছে সে একটি জারক, অর্থাৎ সে অংশগ্রহণ করবে বিজারণ অর্ধবিক্রিয়ায়। তাহলে এই ক্ষেত্রে আমার 2টা আয়োডিন যার জারণ মান +5 করে সে 10টা ইলেকট্রন গ্রহণ করবে এবং উৎপন্ন করবে আমার ফ্রি আয়োডিন, যেখানে তার জারণ মান 0। তাহলে আমি আবারও যদি ইলেকট্রনের সমতাকরণ করতে যাই, আমার 2 নাম্বার যে বিক্রিয়া সেটাকে 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমার এক্ষেত্রে হবে 5 কার্বন 2+, 10 ইলেকট্রন 5 কার্বন 4+। তাহলে আমি যদি এবার যোগ করি তাহলে আমার ইলেকট্রন ইলেকট্রন কাটাকাটি যাচ্ছে, আমি আলটিমেটলি যা পাচ্ছি তা হলো 5 কার্বন 2+ প্লাস 2 আয়োডিন 5+ বিক্রিয়া করে উৎপন্ন করছে 5 কার্বন 4+ প্লাস আয়োডিন 0। আমি যদি আবারও যদি আমার এই দর্শক আয়নগুলো যোগ করে ফেলি তাহলে আমি যেটা পাবো 5 কার্বন মনোক্সাইড প্লাস I2O5 বিক্রিয়া করে উৎপন্ন করছে 5 কার্বন ডাইঅক্সাইড প্লাস আয়োডিন। সুতরাং এই হচ্ছে আমার সমতাকৃত বিক্রিয়া, এই বিক্রিয়াটির। সুতরাং আশা করি তোমরা এই দুটি বিক্রিয়ার মাধ্যমে বুঝতে পেরেছো কিভাবে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ করতে হয়। তোমাদের মধ্যে একজন প্রশ্ন করেছো যে কিভাবে অক্সিডেশন এবং রিডাকশন নাম্বার, অর্থাৎ এই মানগুলো কিভাবে চেঞ্জ হয়।
বিক্রিয়ার আমি একটু আগে তোমাদেরকে একটি চার্ট দেখালাম যে এই ধরনের বিক্রিয়ায় এই বিক্রিয়ক বিক্রিয়া করে এই উৎপাদ উৎপন্ন করে। এটি হচ্ছে এই বিক্রিয়কের প্রকৃতি, অর্থাৎ সে ইলেকট্রন দানের মাধ্যমে বা গ্রহণের মাধ্যমে এই বিক্রিয়ায় এটি উৎপন্ন করবে। সুতরাং আমি বলতে পারি যে এটি হচ্ছে ওই রাসায়নিক যৌগের একটি ক্যারেক্টারিস্টিক, যার ফলে সে এই বিক্রিয়ক থেকে এই কন্ডিশনে বা এই অবস্থায় এই উৎপাদ উৎপন্ন করে। এবং এই যে আমাদের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ জারণ মান চেঞ্জ হচ্ছে, সেটি হচ্ছে আইদার আমি ইলেকট্রন গ্রহণ করছি বা ইলেকট্রন ত্যাগ করছি এর মাধ্যমে। আসো আমরা আরো দুইটি বিক্রিয়া দেখার চেষ্টা করি। আশা করি যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আশা করি আমরা এই কনফিউশনগুলো কাটাতে পারবো। আমরা এবার আমাদের একটি পরিচিত আরেকটি বিক্রিয়া সেটি দেখার চেষ্টা করি এবং এর মাধ্যমে আমাদের কনফিউশনগুলো একটু দূর করার চেষ্টা করি। KMnO4 সালফিউরিক অ্যাসিড অর্থাৎ অম্লীয় মাধ্যমে ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করছে এবং উৎপাদ উৎপন্ন করতেছে। আমার তোমাদের কাছে প্রথমেই প্রশ্ন, KMnO4 এর মধ্যে ম্যাঙ্গানিজ কেন্দ্রীয় পরমাণু ম্যাঙ্গানিজের জারণ মান বা অক্সিডেশন নাম্বার কত? KMnO4 এ ম্যাঙ্গানিজ এর জারণ মান কত তা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকো। আমি তাহলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে এই বিক্রিয়াটি সমতাকরণ করতে হয়। তোমরা কমেন্ট করতে শুরু করো যে KMnO4 এর ম্যাঙ্গানিজের জারণ মান কত। তোমরা অলরেডি কমেন্ট করতে শুরু করেছো যে KMnO4 এ ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7 এবং আমাকে জানতে হবে ম্যাঙ্গানিজ সালফেটে তার জারণ মান কত? +2। ঠিক একইভাবে এখানে ফেরাস সালফেটে আয়রনের হচ্ছে +2 এবং ফেরিক সালফেটে আমরা জানি +3। সুতরাং যেহেতু KMnO4 এর জারণ মান কমে যাচ্ছে, সুতরাং সেটি একটি জারক, সেটি বিজারণ অর্ধবিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আর ফেরাস সালফেট সেটি একটি বিজারক, সে জারণ অর্ধবিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এখানে পার ম্যাঙ্গানেট আয়ন সেটি +7 থেকে +2 হচ্ছে, সুতরাং সে এক্ষেত্রে কয়টি ইলেকট্রন গ্রহণ করবে? 5টি করছে ম্যাঙ্গানিজ 2+। যেহেতু এখানে অক্সিজেন আছে, সুতরাং এই ক্ষেত্রে বিক্রিয়ায় আসবে আমার হাইড্রোজেন আয়ন এবং যেহেতু 4টি অক্সিজেন আছে 4 অণু পানি তৈরি হবে, কারণ জারকের সবগুলো অক্সিজেনই পানি তৈরি করে, সুতরাং এই ক্ষেত্রে আমার হাইড্রোজেন আয়ন হবে 8টি। এবার জারণ অর্ধবিক্রিয়া ছিল ফেরাস আয়ন, সে একটি ইলেকট্রন দান করে উৎপন্ন করছে ফেরিক আয়ন। এখন আমি যদি চিন্তা করি ফেরিক সালফেট এর 2টা আয়রন, সুতরাং আমার এখানে প্রথমেই জারণ অর্ধবিক্রিয়া বিক্রিয়াটি লিখতে হবে 2 ফেরাস আয়ন দান করতেছে 2টা ইলেকট্রন, উৎপন্ন করবে 2টি ফেরিক আয়ন। কেন আমি এখানে 2 দ্বারা গুণ করছি? কারণ ফেরিক সালফেটে প্রতিটি ফেরিক সালফেটে 2টি ফেরিক আয়ন আছে, এজন্য আমি 2 দ্বারা প্রথমেই গুণ করে ফেললাম। এবার যদি আমি ইলেকট্রনের সমতাকরণ করতে যাই তাহলে কি করতে পারি? কারণ বিক্রিয়ায় 2টি ইলেকট্রন দানের মাধ্যমে তার 5টি ইলেকট্রন গ্রহণ করা সম্ভব না। সুতরাং ইলেকট্রনের সমতাকরণ করতে গিয়ে আমাকে যেটা করতে হবে, এই বিজারণ অর্ধবিক্রিয়াকে 2 দ্বারা গুণ করতে হবে এবং জারণ অর্ধবিক্রিয়াকে 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি আলটিমেটলি আমার যে বিক্রিয়াগুলো পাবো তা হচ্ছে 16 হাইড্রোজেন প্লাস 2 ম্যাঙ্গানেট, তারা বিক্রিয়া করছে 10টি ইলেকট্রন গ্রহণ করতেছে এবং উৎপন্ন করতেছে 2 ম্যাঙ্গানিজ 2+, 8টা পানি। আর জারণ অর্ধবিক্রিয়াকে যেহেতু আমি 5 দ্বারা গুণ করেছি, সুতরাং সে এখানে তৈরি করবে 10টা ফেরাস আয়ন, 10টা ইলেকট্রন ত্যাগ করছে, উৎপন্ন করছে 10টা ফেরিক আয়ন। এবার আমি যদি বিক্রিয়া দুটি জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া যোগ করি তাহলে আমি যা পাই তা হচ্ছে 2 ম্যাঙ্গানেট প্লাস 16 হাইড্রোজেন প্লাস 10 ফেরাস আয়ন, তারা বিক্রিয়া করে উৎপন্ন করে 2 ম্যাঙ্গানিজ 2+ প্লাস 8 ওয়াটার প্লাস 10 ফেরিক আয়ন। সুতরাং আমি যদি আমার যে দর্শক আয়নগুলো আছে সেগুলো যদি এবার অ্যাড করে নিই তাহলে আমি পাবো 2 KMnO4, যেহেতু হাইড্রোজেন সবগুলো আসবে অ্যাসিড থেকে, সুতরাং 8 H2SO4 প্লাস 10 ফেরাস সালফেট। আমি শুধুমাত্র আমার দর্শক আয়নগুলো যোগ করছি, উৎপন্ন করছে K2SO4 প্লাস 2 MnSO4
প্লাস যেহেতু 10টা ফেরিক আয়ন এবং আমি আগেই বলেছি ফেরিক সালফেটে 2টি করে ফেরিক আয়ন থাকে, সুতরাং 10টি ফেরিক আয়ন উৎপন্ন করবে 5টি ফেরিক সালফেট প্লাস 8 অণু পানি। তাহলে আসো আমি পুরো এই অংশটুকু তোমাদের কাছে আবারও রিপিট করি যেন আমার এই বিক্রিয়াটির সমতাকরণ আমরা ভালো করে বুঝি। এটি ভালো করে বুঝলে আমরা পরের বিক্রিয়াগুলোও পারবো। সুতরাং আমি তোমাদেরকে আবারও বলছি, এই ক্ষেত্রে আমার জারক হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, বিজারক হচ্ছে ফেরাস সালফেট। সুতরাং এই ক্ষেত্রে জারক, যার জারণ মান +7, সে যেহেতু +2-তে যেতে চায় তাকে গ্রহণ করতে হবে 5টি ইলেকট্রন, এবং যেহেতু জারকের সবগুলো অক্সিজেন পানি উৎপন্ন করবে তাই এখানে 8টি প্রোটন যা অ্যাসিড থেকে এসেছে তা এখানে বিক্রিয়া করবে, উৎপন্ন করলো 4 অণু পানি। জারণ অর্ধবিক্রিয়ায় 2টি ফেরাস আয়ন 2টি ইলেকট্রন দান করে 2টি ফেরিক আয়ন উৎপন্ন করলো। কেন আমি 2টি নিলাম? কারণ ফেরিক সালফেটে আমার 2টি করে ফেরিক আয়ন থাকে। এবার ইলেকট্রনের সমতাকরণের জন্য, যেহেতু এখানে 5টি ইলেকট্রন, এখানে 2টি ইলেকট্রন, সুতরাং ইলেকট্রনের সমতাকরণের জন্য আমি বিজারণ অর্ধবিক্রিয়াকে 2 দ্বারা গুণ করলাম এবং জারণ অর্ধবিক্রিয়াকে 5 দ্বারা গুণ করলাম, এবং আলটিমেটলি আমি আমার এই রিয়াকশনগুলো পেলাম। এই রিয়াকশনে ইলেকট্রন ইলেকট্রন কাটাকাটি যাবে, আমি পেলাম আমার এই বিক্রিয়াটি, যার মধ্যে আমি আমার দর্শক আয়ন অর্থাৎ সালফেট আয়ন এবং পটাশিয়াম আয়ন যোগ করার মাধ্যমে আমার বিক্রিয়াটি লিখলাম 2KMnO4 প্লাস 8H2SO4 প্লাস 10 ফেরাস সালফেট বিক্রিয়া করে উৎপন্ন করে 1 মোল অফ পটাশিয়াম সালফেট, 2 মোল অফ ম্যাঙ্গানিজ সালফেট, 5 মোল অফ ফেরিক সালফেট এবং 8 মোল অফ ওয়াটার। সুতরাং আশা করি তোমরা সবাই এই জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণটি বুঝতে পেরেছ। এভাবে আমরা আমাদের জারণ বিজারণ বিক্রিয়াটি সমতাকরণ করে থাকি। সুতরাং আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা সমতাকরণটি করতে পারি। সুতরাং আমরা আমাদের চলে যাব আমাদের লাস্ট সেকশন, সেটি হচ্ছে গাণিতিক সমস্যা। আমরা তোমাদেরকে এই গাণিতিক সমস্যাটি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা এই গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। প্রথমেই আমি একটি প্রশ্ন শুরু করব, যদিও এটি জারণ বিজারণ বিক্রিয়ার থেকে আসে নাই, কিন্তু অঙ্ক করার জন্য আমার মনে হয় এটি প্রয়োজন হবে। প্রথমেই প্রশ্নটি হচ্ছে 12.26 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে এসটিপিতে কত লিটার অক্সিজেন গ্যাস পাওয়া যাবে। যে কোনো প্রশ্নে একটি কমন প্যাটার্ন থাকে, সেখানে কোনো একটি পদার্থের পরিমাণ দেয়া থাকে, আরেকটি পদার্থের পরিমাণ জানতে চাওয়া হয়। যেমন এখানে পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ দেয়া আছে এবং অক্সিজেনের আয়তন বা পরিমাণ জানতে চাওয়া হয়েছে। মূলত বিভিন্ন পরীক্ষায় প্রশ্নে এই একটা কমন প্যাটার্নই থাকে, একজনের ভ্যালু দেয়া থাকে, আরেকজনের ভ্যালু জানতে হয়। সুতরাং আমাদেরকে এই দুইটি বিষয় প্রথমেই করতে হবে, যে কার ভ্যালু দেয়া আছে, কার ভ্যালু বের করতে হবে সেটি আগে ডিটেক্ট করতে হবে। এরপর আমাদের যেটি কাজ সেটি হচ্ছে বিক্রিয়াটি সমতাকরণ করতে হবে, অর্থাৎ আমাকে জানতে হবে বিক্রিয়াটি আসলে কি। এই ক্ষেত্রে পটাশিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে উৎপন্ন করে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন। আমি যদি সমতাকরণ করি তাহলে 2 পটাশিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে 2টি পটাশিয়াম ক্লোরাইড এবং 3 মোল অক্সিজেন উৎপন্ন করে। এই ক্ষেত্রে আমি যদি দেখি পটাশিয়াম ক্লোরাইডের মোল সংখ্যাকে অক্সিজেনের মোল সংখ্যা দ্বারা ভাগ করি, আমি এই বিক্রিয়া থেকে যা পেলাম অর্থাৎ সমতাকৃত বিক্রিয়া থেকে যা পেলাম, সেখানে আমি যদি পটাশিয়াম ক্লোরাইডের মোল সংখ্যাকে অক্সিজেনের মোল সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো যে পটাশিয়াম ক্লোরাইডের মোল সংখ্যাকে অক্সিজেনের মোল সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা এই বিক্রিয়া অনুসারে আসলে কত পাবো। তোমাদের কি মনে হয় তোমরা তা এই কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকো। কমেন্ট করতে করতে আমি আরেকটি প্রশ্নের উত্তর দিয়ে দিই। একজন তোমরা প্রশ্ন করেছো যে হাইড্রোজেন পারঅক্সাইডে জারণ মান কত। সম্রাট, তুমি প্রশ্ন করেছো হাইড্রোজেন পারঅক্সাইডে জারণ মান কত। তোমাকে একটু বলে রাখি, হাইড্রোজেন পারঅক্সাইড যখন আমি বলবো, প্রকৃতপক্ষে হাইড্রোজেন পারঅক্সাইডের জারণ মান থাকে না, বরং হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান থাকে। এখন হাইড্রোজেন পারঅক্সাইডে যদি আমি অক্সিজেনের জারণ মান বের করতে চাই তাহলে আমাকে হাইড্রোজেনের দিকে তাকাতে হবে। হাইড্রোজেনের জারণ মান আমরা জানি হচ্ছে +1। যেহেতু এটি একটি নিউট্রাল কম্পাউন্ড, সুতরাং এই যৌগে বিভিন্ন পরমাণুর জারণ মানের যোগফল হবে 0। সুতরাং তাহলে আমি বলতে পারি +1 × 2, অক্সিজেনের জারণ মান আমার বের করার কথা, আমি ধরে নিই সেটি x, সুতরাং +x × 2 = 0। তাহলে আমি বলতে পারি x =
-1। এটি হচ্ছে একটি এক্সেপশনাল কম্পাউন্ড বা একটি এক্সেপশন বা ব্যতিক্রম, যেখানে অক্সিজেনের জারণ মান -2 না হয়ে বরং -1 হয়। সুতরাং আশা করি যে প্রশ্ন করেছো সম্রাট, তোমরা বুঝতে পেরেছো যে আসলে এই ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান হচ্ছে -1। অলরেডি আমি দেখলাম অনেকেই তোমরা উত্তর করতে শুরু করেছো যে আমার এই বিক্রিয়াটিতে পটাশিয়াম ক্লোরেটের মোল সংখ্যা এবং অক্সিজেনের মোল সংখ্যার যদি ভাগ করি তাহলে আমরা কি পাই, সেটি অবশ্যই 2/3 অর্থাৎ 2/3। এখন আমি যদি এটিকে একটু রিঅ্যারেঞ্জমেন্ট করি তাহলে আমি কি পাই, আমি পাই পটাশিয়াম ক্লোরেটের মোল সংখ্যা /2 ইকুয়ালস টু অক্সিজেনের মোল সংখ্যা /3। এই বিষয়টি আমাদের লাগবে বিভিন্ন প্রশ্নের, যত ধরনের জারণ বিজারণ বিক্রিয়া আছে প্রতিটি বিক্রিয়া বা প্রতিটি অঙ্ক করার জন্য আমাদেরকে এই একটি সূত্রই ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা যে কাজটি করব, যে কোনো একটি জারক বিক্রিয়ক বা উৎপাদ এর মোল সংখ্যা /2 নিব এবং অন্য একটি বিক্রিয়ক বা উৎপাদের মোল সংখ্যা সমতাকৃত বিক্রিয়া তার সহগ এটি নিব এবং এর মাধ্যমে আমরা অঙ্কটি করে ফেলবো। আমি আরেকটু ভালোভাবে তোমরা যেন বুঝতে পারো তার জন্য আমি আরেকটি স্লাইড করেছি যেন তোমরা বুঝতে পারো। আমরা যে কাজটি করব, যে কোনো বিক্রিয়ক বা উৎপাদ এর মোল সংখ্যা যা প্রশ্নে দেয়া হয়েছে সেটি নিব, তাকে ভাগ করব সমতাকৃত বিক্রিয়া তার সহগ 2 দ্বারা, এবং আমরা অন্য যে কোনো একটি বিক্রিয়ক বা উৎপাদের মোল সংখ্যা নিব, অর্থাৎ যা বিক্রিয়ায় চাওয়া হয়েছে, যা আমাকে বের করতে হবে তা ডিভাইডেড বাই সমতাকৃত বিক্রিয়ায় তার সহগ অর্থাৎ 3। এবার আমি যদি জাস্ট আমার ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে আমি অঙ্কটা করে ফেলতে পারবো। যেমন এই ক্ষেত্রে আমি এই সূত্র অনুসারে আমি এখানে বসিয়েছি পটাশিয়াম ক্লোরেটের মোল সংখ্যা যা প্রশ্নে চাওয়া হয়েছে ডিভাইডেড বাই সমতাকৃত বিক্রিয়া তার সহগ 2 ইজ ইকুয়াল টু অক্সিজেনের মোল সংখ্যা যা প্রশ্নে চাওয়া হয়েছে ডিভাইডেড বাই সমতাকৃত বিক্রিয়ায় তার সহগ 3। এবার যদি আমি ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব আমাদের অক্সিজেন কত লিটার পাওয়া যাবে তা। এখন মোল সংখ্যা বের করার জন্য আমরা আমাদের সেই প্রথম ক্লাসেই বলেছি মোল সংখ্যা অনেকভাবে বের করা যায়, W/m, N/Na, V/22.4, PV/RT, S/V ইত্যাদি বিভিন্নভাবে আমরা মোল সংখ্যা বের করতে পারি। তাহলে পটাশিয়াম ক্লোরেটের মোল সংখ্যা যেটি হচ্ছে দেয়া আছে, তাহলে আমরা কিভাবে তার মোল সংখ্যা বের করতে পারি, আমরা ভাগ করব পটাশিয়াম ক্লোরেটের যে আণবিক ভর তা দ্বারা, অর্থাৎ 12.26 ডিভাইডেড বাই পটাশিয়াম ক্লোরেটের আণবিক ভর হচ্ছে 122.6। সুতরাং আমি পেয়ে গেলাম পটাশিয়াম ক্লোরেটের মোল সংখ্যা, এটাকে ভাগ করব সূত্রের 2 দ্বারা ইজ ইকুয়াল টু অক্সিজেনের মোল সংখ্যা যা চাওয়া হয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যেহেতু এসটিপিতে আয়তন চাওয়া হয়েছে সুতরাং আমরা ব্যবহার করব এই সূত্রটি, অর্থাৎ ভি অফ অক্সিজেন যেটাকে লিটারে নেওয়া হয়েছে ডিভাইডেড বাই 22.4 দ্বারা, এবং এই পুরো জিনিসটাকে ভাগ করব সূত্রের 3 দ্বারা। এবার যদি আমি সবগুলো ভ্যালু বসিয়ে ফেললাম, আমি জাস্ট যদি ক্যালকুলেট করি তাহলে আমি পেয়ে যাব আমার উত্তর, অর্থাৎ এই ক্ষেত্রে তোমরা ক্যালকুলেট করলে তোমরা যা পাবা সেটা হচ্ছে 3.36 লিটার অক্সিজেন। সুতরাং আমরা জাস্ট এই সূত্রটি ব্যবহার করব, ভ্যালুগুলো বসাবো এবং পেয়ে যাব আমাদের উত্তর। আমরা লাস্ট আরেকটি অঙ্ক করে শেষ করি। আমাদের লাস্ট অঙ্কটি হচ্ছে 200 মিলিলিটার 0.05 মোলার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারা ফেরাস সালফেটের কি পরিমাণ জারিত করা যাবে, ফেরাস সালফেটের কি পরিমাণ জারিত করা যাবে। অঙ্কটি করার আগে আমি তোমাদের আরেকজনের একটু প্রশ্নের উত্তর দিয়ে নেই যে আমাদের কিভাবে আমরা করব, আমি জাস্ট আরেকবার তোমাদেরকে তাহলে বলে নেই। প্রথমেই আমাদেরকে এই সূত্রটি লিখতে হবে, অর্থাৎ সমতাকৃত বিক্রিয়া লেখার পরেই আমাদেরকে এই সূত্রটি লিখতে হবে, অর্থাৎ যে কোনো একটি বিক্রিয়ক বা উৎপাদ যার ভ্যালু দেয়া আছে সেটার মোল সংখ্যা বের করব, ভাগ করব সমতাকৃত বিক্রিয়া তার সহগ দ্বারা, এবং দ্যাট উইল বি ইকুয়ালস টু যেই প্রশ্নে চাওয়া হয়েছে যেই বিক্রিয়ক বা উৎপাদের মোল সংখ্যা তা ডিভাইডেড বাই সমতাকৃত বিক্রিয়া তার সহগ। এরপর আমি জাস্ট ভ্যালুগুলো বসাবো, পেয়ে যাব আমার উত্তর। তাহলে আমরা এই বিষয়টি ব্যবহার করে আমাদের এই অঙ্কটি করে ফেলি, যেখানে আমাদের সমতাকরণ একটু আগে আমরা শিখে এসেছি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা ফেরাস সালফেট জারিত করলে আমরা কিভাবে পাবো। এই ক্ষেত্রে আমার ভ্যালু দেয়া আছে কার, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, কার ভ্যালু চাওয়া হয়েছে, ফেরাস সালফেটের। সুতরাং এই ক্ষেত্রে আমি যে কাজটা করব, মোল নাম্বার অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট
ডিভাইডেড বাই সমতাকৃত বিক্রিয়া তার সহগ 2 ইজ ইকুয়াল টু মোল নাম্বার অফ ফেরাস সালফেট ডিভাইডেড বাই সমতাকৃত বিক্রিয়া তার সহগ 10। সুতরাং বিক্রিয়াটি লেখার পরে আমি অঙ্ক করার জন্য এটি ব্যবহার করতে পারি। এবার আমি জাস্ট এর মোল সংখ্যা বের করব এবং এর মাধ্যমে এর কত পরিমাণ আছে সেটি বের করার চেষ্টা করব। এখানে আমার দেখলাম আয়তন দেয়া আছে, ঘনমাত্রা দেয়া আছে, তাহলে আমি খুব সহজেই আমার মোল নাম্বার বের করতে পারি। কিভাবে বের করব? এস টাইমস ভি এই সূত্রের মাধ্যমে। এখন আমি যদি এস টাইমস ভি এই সূত্রটি ব্যবহার করি তাহলে আমি পাই আমার এখানে এস কত 0.05, আমার আয়তন হচ্ছে 200 মিলিলিটার, সুতরাং লিটারে নিলে আমি পাবো 0.2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু আমার মোল নাম্বার অফ ফেরাস সালফেট, যেহেতু এখানে আমার ফেরাস সালফেটের পরিমাণ গ্রামে চাওয়া হয়েছে তাহলে আমার বের করতে হবে ডাব্লিউ অফ ফেরাস সালফেট ডিভাইডেড বাই তার আণবিক ভর যেটি হচ্ছে 151.85 ডিভাইডেড বাই 10। এবার আমি এক লাইনেই সবগুলো ভ্যালু বসিয়ে ফেললাম। আমি জাস্ট এবার ক্যালকুলেট করলেই পেয়ে যাব ডাব্লিউ অফ FeSO4 which is equal to 7.59 গ্রাম। তাহলে যে অঙ্কটি আমরা এত লম্বা করে করতাম আমাদের এইচএসসি লেভেলে, সেটিকে এখন জাস্ট আমরা এক লাইনের মাধ্যমে করে ফেলবো সমাধান, যেটি আমাদের খুবই সুবিধা হবে যদি আমরা এই বিষয়টি ইউজ করতে পারি আমাদের অবজেক্টিভ সেকশনের জন্য, যেটি আমাদের অ্যাডমিশন টেস্টে আসে। সুতরাং জাস্ট আমি বিক্রিয়াটি লিখব, সূত্র লিখব, ভ্যালুগুলো বসাবো এবং পেয়ে যাব আমার উত্তর। সুতরাং আমরা এভাবে আমাদের অঙ্কটি করতে পারি। লাস্ট আরেকটি অঙ্কের মাধ্যমে তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটি শেষ করি। আশা করি তোমরা অলরেডি অনেকেই তাহলে বুঝতে পেরেছো কিভাবে আমরা অঙ্কগুলো করব। আমাদের অঙ্ক করতে যেন এখন আর এত সময় না লাগে, আমরা তার জন্য এই সূত্রটি ব্যবহার করব। আমাদের লাস্ট অঙ্কটি আবারও তোমাদের খুবই পরিচিত, সেটি হচ্ছে এক টুকরা লোহার তারকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণ জারিত করতে 0.03 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের এত আয়তন প্রয়োজন হয়। প্রশ্ন হচ্ছে লোহার তারটির ভর কত? একটু আগে আমরা যে অঙ্কটি করেছিলাম সেটি একটি বিক্রিয়ার মাধ্যমেই সমাধান করা যেত, কিন্তু এখন আমরা যেই প্রশ্নটি দেখলাম সেটি একটি বিক্রিয়ার মাধ্যমে শেষ করা যাবে না। কারণ এই ক্ষেত্রে আমার প্রথমে আয়রন সালফিউরিক অ্যাসিড লঘু যা তার সাথে বিক্রিয়া করে ফেরাস সালফেট উৎপন্ন করে এবং এই দ্রবণের সাথে পরবর্তীতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে। এখন এই ক্ষেত্রে কার ভ্যালুগুলো দেয়া আছে সেটি হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কার ভ্যালু চাওয়া হয়েছে সেটি হচ্ছে লোহার তার। অর্থাৎ একটি বিক্রিয়া দ্বিতীয় বিক্রিয়ায় একজনের ভ্যালু আমার দেয়া আছে, প্রথম বিক্রিয়ায় একজনের ভ্যালু আমাকে বের করতে হবে। একটু আগে আমরা যে অঙ্কটি করেছি সেখানে একই বিক্রিয়ায় দুইজন আছে, তাদের মধ্যে আমি কানেকশন তৈরি করেছি এবং অঙ্কটি করে ফেলেছি। কিন্তু এই ক্ষেত্রে আমি যে প্রশ্নটি এবার দেখলাম সেখানে দুইটি বিক্রিয়ায় দুইজনের মধ্যে আমাকে কানেকশন তৈরি করতে হবে। এই কাজটি আমি কিভাবে করব? যদি আমি কানেকশন তৈরি করতে পারি তাহলে আমি জাস্ট ভ্যালুগুলো বসাবো এবং আমি আমার উত্তর পেয়ে যাব। তাহলে আসো আমরা এই প্রশ্নের সমাধানের মাধ্যমে আমাদের আজকের এই ক্লাসটি শেষ করি। প্রথমেই 1 নম্বর বিক্রিয়া থেকে আমি আমার ওই সূত্রটি অ্যাপ্লাই করব। অর্থাৎ এই ক্ষেত্রে আমি আয়রনেরটা ব্যবহার করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করে আমি আয়রনের ভ্যালু বের করার চেষ্টা করব। কিন্তু এই ক্ষেত্রে আমাকে যে এই বিষয়টি খেয়াল রাখতে হবে, যখন আয়রন পটাশিয়াম পারম্যাঙ্গানেট অর্থাৎ দুইয়ের মধ্যে সরাসরি কোনো কানেকশন নেই, তখন আমাকে তৃতীয় এক পক্ষ বের করতে হবে যে উভয় বিক্রিয়ায় বিদ্যমান এবং একটি বিক্রিয়ায় উৎপন্ন হয়ে আরেকটি বিক্রিয়ায় ব্যবহৃত হয়ে যায়। এই ক্ষেত্রে সেটি হচ্ছে ফেরাস সালফেট। সুতরাং যখন দুইয়ের মধ্যে সরাসরি কোনো কানেকশন নেই, তখন আমাকে তৃতীয় এমন একটি পক্ষ নির্বাচন করতে হবে যার মাধ্যমে আমি এই দুইয়ের মধ্যে কানেকশন তৈরি করতে পারি। কে হবে আমার সেই তৃতীয় পক্ষ? যে হচ্ছে একটি বিক্রিয়ায় উৎপন্ন হয়ে আরেকটি বিক্রিয়ায় ব্যবহৃত হয়ে যায়, এক্ষেত্রে আমার ফেরাস সালফেট। সুতরাং 1 নম্বর বিক্রিয়া থেকে যদি আমি আমার ওই সূত্রটি অ্যাপ্লাই করি তাহলে আমি পাই মোল নাম্বার অফ আয়রন ডিভাইডেড বাই 1, যেহেতু এখানে 1 ইজ ইকুয়াল টু মোল নাম্বার অফ ফেরাস সালফেট যেটি হচ্ছে আমার তৃতীয় পক্ষ ডিভাইডেড বাই 1। অর্থাৎ 1 নম্বর বিক্রিয়া থেকে আমি এটি পেয়ে গেলাম। 2 নম্বর বিক্রিয়া থেকে আমি পাই মোল নাম্বার অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট যার ভ্যালু দেয়া আছে ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু
মোল নাম্বার অফ ফেরাস সালফেট যেটি হচ্ছে আমার তৃতীয় পক্ষ ডিভাইডেড বাই 10। আমি যদি একটু কাটাকাটি করি তাহলে আমি পাবো এখানে মোল নাম্বার অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইন্টু 5 ইকুয়ালস টু মোল নাম্বার অফ ফেরাস সালফেট ইন্টু 1। এখন একটু চিন্তা করো, আমার এর ভ্যালু দেয়া আছে, বের করতে হবে আয়রনের ভ্যালু। তাহলে আমি কিভাবে এই কাজটি করব? এবার আমি এখানে দেখতে পাচ্ছি মোল নাম্বার অফ ফেরাস সালফেট আছে, আবার প্রথম বিক্রিয়া থেকে আমি পাচ্ছি মোল নাম্বার অফ ফেরাস সালফেট ইজ ইকুয়াল টু মোল নাম্বার অফ আয়রন। তাহলে আমি যে কাজটি করব, এখানে মোল নাম্বার অফ ফেরাস সালফেটের জায়গায় আমি লিখতে পারি মোল নাম্বার অফ আয়রন, এই কাজটি আমি করব। তাহলে আমি বলতে পারি মোল নাম্বার অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট টাইমস 5 ইকুয়ালস টু মোল নাম্বার অফ আয়রন টাইমস 1। সুতরাং আমি আলটিমেটলি আমার কানেকশন তৈরি করে ফেললাম। এবার আমি জাস্ট ভ্যালুগুলো বসাবো, আমার উত্তর বের করব। ভ্যালুগুলো কি? মোল নাম্বার অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই ক্ষেত্রে তার ঘনমাত্রা দেয়া আছে, আয়তন দেয়া আছে, সুতরাং আমি ভ্যালুগুলো বসাচ্ছি 0.03 অর্থাৎ তার ঘনমাত্রা ইন্টু তার আয়তন, যেহেতু আমাকে লিটারে নিতে হবে তাই আমি 10⁻³ দ্বারা গুণ করলাম, ইন্টু সূত্রের 5 ইজ ইকুয়াল টু আয়রনের ভর যেটি চাওয়া হয়েছে, তাহলে ডাব্লিউ অফ আয়রন ডিভাইডেড বাই 55.85 ইন্টু 1। যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে আমরা সরাসরি আয়রনের ভর পেয়ে যাই, যেটি হচ্ছে 0.23 গ্রাম। এভাবে আমরা যে কোনো জারণ বিজারণ বিক্রিয়া সেটি একটি বিক্রিয়া দিয়ে সম্পন্ন করা যাক বা দুইটি বিক্রিয়া দিয়ে সম্পন্ন করা যাক, তার ক্ষেত্রে উত্তর বের করতে পারি। সুতরাং আমরা আজকের ক্লাসে প্রথম থেকে শিখলাম জারণ বিজারণ বিক্রিয়া কি। আমরা এরপর শিখলাম কোন একটি বিক্রিয়ায় আমি কিভাবে একটি জারক এবং বিজারককে শনাক্ত করব তা। তারপরে আমরা শিখলাম জারণ মান কিভাবে বের করতে হয়। আমরা শিখলাম সমতাকরণ, এবং সমতাকরণের মাধ্যমে আমরা কিভাবে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে পারি। আশা করি তোমরা সবাই টপিকগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের মনে হয় এই ভিডিওটি বা এই ক্লাসটি তোমাদের জন্য উপকারী, তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। সুতরাং অবশ্যই তোমরা আমাদের এই ভিডিওটি শেয়ার করবে যেন তোমাদের বন্ধুরা উপকৃত হয়, এবং অবশ্যই কোনো প্রশ্ন যদি তোমাদের মনে থেকে থাকে যেটি আমি এই ক্লাসের মধ্যে দিতে পারিনি সময় স্বল্পতার কারণে, তোমরা অবশ্যই প্রশ্ন করতে ভুলবে না। আর তোমরা অবশ্যই আমাদের পরবর্তী ক্লাসগুলো অংশগ্রহণ করবে। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে আগামীকাল শনিবার, যেটি নেওয়া হবে বাংলার উপর সমাস পার্ট 2, এবং তারপর দিন অর্থাৎ রোববার জেনারেল নলেজ 1971 এর বাংলাদেশ। সুতরাং আমাদের সাথে তোমরা থাকো, 10 মিনিট স্কুলের সাথে থাকো, তোমরা পরবর্তী ক্লাসগুলো অংশগ্রহণ করো, এবং সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এই ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ।